আমরা তোমার সঙ্গে আছি, এগিয়ে চলো, নীল তোমার মানুষ সঙ্গে আছে। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে মুশকিলে পড়ল এরে গরু কিনে। ঠিক শুভেন্দুর অবস্থা সেরকম। কেন বলছি এই কথাটা? নিজেই গলা ফাটিয়ে আমি যেখানে বলবে দল আমি সেখানে দাঁড়াবো, মমতা ব্যানার্জিকে হারাবো হারাবো হারাবো, এই যে গল্পটা ওনার জীবনে কাল হয়ে দাঁড়ালো। দু জায়গাতেই আমাদের সার্ভে যা বলছে, আমাদের রিপোর্ট যা বলছে, তাতে দু জায়গাতেই উনি ফাটাবাসে পড়ে গেছেন। ওনার পক্ষে জেতা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিজেপির হয়তো অনেক ছোটোখাটো নেতা এই 2026-এর ভোটে জিতে যাবেন, কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে কিন্তু কাল হয়ে দাঁড়াবেন। যদি বলেন কেন এত বড় কথা বলছি, একটু শুনুন, ধৈর্য ধরে ভিডিওটা শুনুন। তার আগে আমার পলিটিক্স টপিক চ্যানেলে সকল দর্শকের স্বাগত জানাই এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য রাখেন। তাই এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের মন্তব্য করবেন আশা করি। ভুল ত্রুটি আপনারাই বলবেন, ভালো মন্দ বিচার আপনাদের হাতেই, কেননা জনগণই হচ্ছে জনার্দন, জনগণের উপরে কেউ নেই। কিন্তু শুভেন্দুর ভাবসাব এমন জনগণের ঊর্ধ্বে। জনগণ কি বলছে সেটা দেখার দরকার নেই, উনি যেটা বলবেন পশ্চিমবাংলায় যেন সেটাই হবেন। অনেক শক্ত খাটিয়েছিলেন। একটু পুরনো দিকে তাকাই, তারপরে আমি দুটো বিধানসভা ক্ষেত্রে কি হতে যাচ্ছে বলছি। যখন উনি তৃণমূল থেকে ছেড়ে ঠিক বিজেপিতে আসবেন তৈরি হয়ে গেছেন, তার আগে উনি ভেবেছিলেন তৃণমূলে থেকেই দলটাকে ভাঙিয়ে উনি বিজেপির সাথে যোগ দিয়ে উনি মুখ্যমন্ত্রী হবেন, এরকম একটা ব্যাপার ভিতরে ভিতরে তৈরি হয়েছিল। কারণ মমতা ব্যানার্জি প্রচণ্ড বিশ্বাস করত, কয়েকটা জেলার দায়িত্বে ছিল, তাদেরকে নিয়ে ভোটের পরে 2021-এ কী হবে তার উপরে ওনার নির্ণয় হবে। যখনই দেখবে 2021-এ আবার মমতা ব্যানার্জি সিএম প্রজেক্ট হচ্ছে বা সব নেতারা ভোট দিচ্ছে, তখন উনি যেসবদের ওনার হাত দিয়ে তখন অনেক জেলাতেই টিকিট বিলি হতো। যাদেরকে টিকিট দিয়ে তৃণমূলের প্রতীক চিহ্নে জিতবে তারা ওনার পক্ষে ভোট দেবে যে না এবার মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হবে। এই আবহাওয়াটা পেয়েই আইপ্যাকের গোয়েন্দা রিপোর্টেই এইটা বেরিয়ে এসেছিল এবং তারপর থেকে অভিষেক ব্যানার্জি তার উপরে নজর রাখছিল এবং প্রায় 6 মাস থেকে 1 বছর ধরে উনি তৃণমূলের কোনো অনুষ্ঠানে যেতেন না। কোনো সরকারি কাজ হোক বেসরকারি হোক, কোনো পার্টির বড় মিটিং সিটিং হোক, উনি স্টপ করে দিয়েছিলেন এবং বলতো শরীর খারাপ, তো সময় নেই, অন্যদিকে ব্যস্ত আছি, পারিবারিক কারণে নানা রকম অজুহাত দেখাতেন। তখনই তার উপরে সন্দেহ হয় এবং দেখা যায় সেই কাঁথি থেকে কলকাতা অবধি কিছু পোস্টার পড়ে দাদার অনুগামী বলে। প্রথম তৃণমূলের যারা ছিল তা সবাই ভাবত যে বিরাট বুঝি শুভেন্দুর ফ্যান সবাই, তাই শুভেন্দুর প্রতি আকৃষ্ট হয়ে ফ্যানেরা এই পোস্টারগুলো ফ্লেক্সগুলো দেয়ালে দেয়ালে যেখানে সেখানে বাসস্ট্যান্ডে রাস্তাঘাটে হাইওয়ের পাশে লাগাচ্ছে। পরক্ষণে দেখা গেল যে শুভেন্দুর নিজেই টাকা খরচা করে কোনো একটি বেসরকারি সংস্থাকে টেন্ডার দিয়েছিল, তারা এটা রাতের অন্ধকারে লাগিয়ে যেত। যাই হোক, যখন বুঝতে পারলো তখন যে আমার দল ভেঙে বা দলের থেকে সিএম হওয়া অসম্ভব, তখন উনি মনস্থির করে নিলেন যে না আমি বিজেপিতে যোগ দেবো। এবং তখন ওনার উপরে অনেকগুলো কেন্দ্র সরকারের অনেক মামলা ঝুলছে, যেরকম নারদা সারদা। কারণ এই বিজেপি দেখিয়েছিল যে নারদাতে উনি ঘুষ নিচ্ছেন পেপারে মুড়ে, এবং সারদার তখন সিবিআই তদন্ত করছে আপনারা জানেন, সেই সব কেস থেকে বাঁচার জন্য এবং বিশাল যে সম্পত্তি করেছে সেই সম্পত্তির প্রতি কোনো রকম যাতে আঁচ না আসে, সিবিআইয়ের বা ইডির কোনো রেড না পড়ে, তার জন্য উনি দ্বারস্থ হলেন বিজেপির। এবং বিজেপির সাথে ওনার একটা চুক্তি হয় যে ওনাকে একদম মুখ্য প্রধান ভূমিকায় রাখতে হবে, তাহলে উনি পশ্চিমবাংলার পরিবর্তন এনে দেবে। তাহলে বাংলার মানুষ একবার ভেবে দেখুক, উনি কি বাংলার মানুষের জন্য, বাংলার স্বার্থে বা বাঙালিকে ভালোবেসে বা বাংলার সাধারণ নিপীড়িত জনগণের স্বার্থে রাজনীতিটা করছেন? না, উনি কিন্তু ওনার স্বার্থে করছেন, ওনার ব্যক্তির স্বার্থে করছেন,
নিজেকে ম্যান পাওয়ার নিজেরকে প্রতিষ্ঠিত এবং ফ্যামিলির। দেখবেন শুভেন্দু আগে এই ভাইপোকে নিয়ে ভাইপো 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 দিন রাত চিৎকার করতো। আচ্ছা ভাই, তুমি তো ভাইপো ভাইপো করে চিৎকার করো, তোমার তো গোটা ফ্যামিলিকে রাজনীতিতে নামিয়ে দিয়েছে এবং সেই ভাইয়ের বউ থেকে শুরু করে, ভাইরা থেকে শুরু করে, বাবা থেকে শুরু করে, তুমি থেকে শুরু করে সবাইকে ভোটে লড়াচ্ছ। সেটা আজকের থেকে নয়, সেটা তৃণমূলে থাকাকালীন চেয়ারম্যান থেকে শুরু করে, পৌর ক্যান্ডিডেট থেকে শুরু করে, এমএলএ থেকে, এমপি থেকে, সব কিছুতে, দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থেকে, কিসে নেই, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব থেকে শুরু করে সব পদ ওনাদের চাই। কিসের জন্য নিত মমতা ব্যানার্জি? যে আমি আছি মানে দুটো ডিস্ট্রিক্ট, তিনটে ডিস্ট্রিক্ট, চারটে ডিস্ট্রিক্ট আমার কথায়, আমার উংলি হলো না, সব হিলছে, তাই আমাকে দিতে হবে। যাই হোক, মমতা ব্যানার্জিও স্নেহ করতেন, তাই দিতেন। কিন্তু পিছনে পিছনে যে উনি ছুরি নিয়ে ঘুরতেন, সেটা বহুত শেষমেশ সেটা প্রকাশ হলো। তখন উনি বিজেপিতে চলে গেলেন, বাস গেছেন। এবার বিজেপিতে গিয়ে কি হয়েছে এবং নন্দীগ্রামের খেলটা পরে বলছি, তার আগে বলছি ভবানীপুর নিয়ে। যে ভবানীপুরে উনি নিজেই সেদে বাসটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন, মমতা ব্যানার্জিকে হারাবো হারাবো হারাবো, 40,000-এ 50,000। এর আগে তো উনি বলেছিলেন নন্দীগ্রামে যদি 50,000 ভোটে মমতা ব্যানার্জিকে না হারাতে পারি, তা আমি শিশির অধিকারীর ছেলে বলছি, আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন তো আর উনি শিশির অধিকারীর ছেলে নেই, এখন হয়েছেন উনি মোদির বাচ্চা। যাই হোক, তো উনি রাজনীতি ছাড়েননি, উনি রাজনীতিতেই আছেন, ফুল ফ্যামিলিকেও নামিয়ে দিয়েছেন তার সাথে। দ্বিতীয়ত কথা হচ্ছে ভবানীপুর। ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্র, বহু মানুষের আবেগ মমতা ব্যানার্জি, এবং এমন কোনো সার্ভে রিপোর্ট কিন্তু বলেনি যে মমতা ব্যানার্জি ভবানীপুরে হেরে যাবে। হ্যাঁ, ভোট পার্সেন্টেজটা কমবে হয়তো, সেটা কিসের অঙ্কে বলছে না, ইলেকশন কমিশনারকে কাজে লাগিয়েছে। ওখানে মমতা ব্যানার্জি 54,000 ভোটে, 58,000 ভোটে জিতেছিলেন, সেই ভোটটাকে মাইনাস করতে হবে। আচ্ছা, ভোটটাকে নয়তো মাইনাস করলেন, একটা কেন্দ্রে ভোটার লিস্টে অনেকের সময় অনেকের নাম থেকে যায়। আজকের দিনে যে ভোটারটি নাম আছে ভোটার লিস্টে, সেই ব্যক্তি হয়তো বয়সের কারণে আজকের মারা গেলেন, তার নামটি থেকে যাবে, তার ভোটটা দেওয়া যায়? এত সহজ সেন্ট্রাল বাহিনী থাকতে। শুভেন্দু একটু কোথাও দিয়ে দেখাতো যে একজন মৃত ব্যক্তির ভোট আমরা তৃণমূল কর্মীরা দেখব। যে এটা আমার মুখের কথা বলছি না, কিন্তু আজকের আমি সারা দিনটা কোথায় কাটিয়েছি জানেন? সারা দিনটা কাটিয়েছি নন্দীগ্রামে। আমি একটি জায়গায় বসেছিলাম, কোনো একটি জায়গায়, আমার টিমেরই একটি ছেলে 2 নম্বর ব্লক, নন্দীগ্রামে 1 নম্বর ব্লক, সব জায়গায় ঘুরেছেন। খুব টায়ার্ড, তাও ভিডিওটি করছি। তা কর্মীদের, আমি তৃণমূল কর্মীদের সাথে কথা বলে দেখেছি, বলছে বিধানসভা ভোটে যেভাবে সেন্ট্রাল বাহিনী দিচ্ছে, বুথের ভিতরে সেন্ট্রাল বাহিনী থাকছে, একদম মুখেই চেক করে তারপর এক একটা ভোটারকে ঢোকাচ্ছে। তো আজকের যে ভোটারটা মারা গেছে, সেই ভোটারটার ভোট দিয়ে দেখাতো শুভেন্দু অধিকারী? এটা সম্ভব না, মুখে অনেক কিছু বলা যায়। তাহলে প্রচুর ভোটার এইভাবে প্রথম দিকে বাদ গেছে, সেই 10,000 20,000 প্রায় ধরুন ভবানীপুরে ভোট এমনি বাদ গেছে। তারপরে লিগাল ভোট, আনলিগাল ভোট, এসআইআরের পরে আরও 20-30,000 বাদ গেছে। তার জন্য কি শুভেন্দু জিতে যাবে এরকম মনে হয়? ভবানীপুরে অলি গলি, দোকানদার, ব্যবসাদার যারা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলে তাদের থেকে, হ্যাঁ আমি বলবো না যে পাওয়া যাবে না, 10 জন ব্যক্তির মধ্যে 2 জন হয়তো বলে না এবার একটু পরিবর্তন করে দেখি না। শুভেন্দুতে অনেক কিছু পরিবর্তন করবে বলছে, বিজেপিও তো অনেক আশ্বাস দিচ্ছে, অনেক ছেলেপেলে বেকার রয়েছে, যদি কিছু ভালো হয়, এরকম 2 জন ব্যক্তি পাওয়া যাবে। কিন্তু আপনার 8 জন ব্যক্তি তৃণমূলের পক্ষে বলবে, কারণ প্রত্যেকের ঘরে কিছু না কিছু বেনিফিট তৃণমূল সরকার থেকে পাচ্ছে। রাস্তাঘাট, আলোকসজ্জা, হসপিটাল ব্যবস্থা, স্বাস্থ্য চিকিৎসা বলুন, কারো কারো কর্মসংস্থান হয়েছে, এরকম লোকও রয়েছে। অনেক বৃদ্ধা বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, যে মেয়েটি স্কলারশিপ পেয়েছে, ট্যাব পেয়েছে, বিয়ের সময় টাকা পেয়েছে, এরকম বহু রকম প্রকল্প ওই এলাকার মানুষগুলো পেয়েছে। সেই মানুষগুলো সবাই বেইমানি করবে শুভেন্দুর জন্য? কেন? শুভেন্দুর ভিতরে কি আছে? শুভেন্দুর ভিতরে কি আছে সেটা নন্দীগ্রামের ক্ষেত্রে যখন আমি বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো ভবানীপুরে কোনো মতেই কোনো অ্যানালাইসিস বা কোনো ওপিনিয়ন পোলে, বা যে বিজেপির পার্টির থেকে যে গোপনীয় সার্ভে করেছে, সেই রিপোর্টেও জানা গেছে যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো কোনো প্রকারে সম্ভব না। 10,000 ভোটে হলেও মমতা ব্যানার্জি জিতবে। তাহলে কি হলো? ভবানীপুরে আশা নিভে গেল শুভেন্দুর ক্ষেত্রে। এ তো গেল ভবানীপুর।
এবং ভবানীপুরে যে সংগঠনটা তৃণমূল কংগ্রেসের রয়েছে, আমি মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিলাম, দলের যে সংগঠনটা রয়েছে সেই সংগঠন কি বিজেপির রয়েছে? মোটেই না, মোটেই না। তাহলে যেটা কীভাবে জিতবে? চুরি করে, ইভিএম হ্যাক করে, শুধু গোলাবাজি করলে? আচ্ছা, যদি মনে করে ইভিএম হ্যাক করবে, এবার বিজেপির প্রতি কিন্তু তৃণমূলের এই সন্দেহ রয়েছে, তারা কিন্তু পদে পদে চেক করবে, পদে পদে ফলো করবে, এবং তাদের যে এজেন্টরা থাকবে বুথের ভিতর তারাও কিন্তু দেখবে, তাদের ভোটটাও যখন তারা দেখবে যে তারা যে বোতাম টিপছে সেই কোথায় ভোটটি পড়ছে তারাও ফলো রাখবে। তা এটা সহজ না। গেল এই ভবানীপুরের কথায় আমি ছেড়ে দিলাম। এবার আসি মেইন নন্দীগ্রামে। মানে দুটি আসনে উনি দাঁড়িয়েছেন। বাংলার মানুষকে বা বিজেপির তরফ থেকেও অনেকেই আশাবাদী নন্দীগ্রামে তো এবার জিতবেন। দাদা তখনই এত টাফ পজিশন ছিল, 1956 ভোটে জিতেছিলেন, সেই পরিস্থিতিতে ভুলে যাবেন না। 1956 ভোটে 2021 সালে যখন শুভেন্দু অধিকারী জিতেছিলেন, তখন পশ্চিমবাংলায় একটা রব তুলে দিয়েছিল, যেহেতু বহু তৃণমূলের তাবড় নেতাদের চার্টার প্লেনে উড়িয়ে নিয়ে দিল্লি যাচ্ছিল, নিত্য নতুন জয়েন করাচ্ছিল, এবং তৃণমূলের অনেক কর্মী, ছোটোখাটো নেতা, যারা বলে কর্মী ঠিক না, কর্মীরা কেউ যায়নি, ছোটোখাটো নেতারাও দলে দলে যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু এইবারে আপনারা কি দেখেছেন? নন্দীগ্রাম বলুন বা যে কোনো কেন্দ্রে বলুন, কোনো নেতা কিন্তু তৃণমূল থেকে গিয়েও বিজেপিতে যোগ দেয়নি, কিন্তু বিজেপির থেকে রানিং বিধায়ক থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বহু কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির থেকে এসে। এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এমনকি তৃণমূলে যারা সদ্য এসছে, প্রাক্তন বিধায়ক বলুন, রানিং এমএলএ বলুন, বিষ্ণুপ্রসাদ শর্মার নাম নিশ্চয়ই মনে আছে, তাদেরকেও কিন্তু টিকিট দেয়নি, টিকিটের আশায় তারা আসেনি। এবং সিপিএম থেকে যে এসছে প্রতিকুর রহমান, তাকেও টিকিট দেয়নি, তারা কিন্তু টিকিটের আশায় আসেনি। তারা বিজেপির বিরোধিতা করবে বলেই সেইভাবে চুক্তি নিয়েই কিন্তু তৃণমূলে জয়েন করেছেন। না হলে তারা বিক্ষুব্ধ হতেন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হোক, প্রেসের সামনে বলতো যে আমাদেরকে টিকিট দেওয়ার কথা বলে নিয়ে এসছে, কিন্তু আমাদের টিকিট দেয়নি। কিন্তু বিজেপির ক্ষেত্রে হচ্ছে, রাজন্না হালদারকে আশ্বাস দিয়েছে, রাজন্না হালদার কিন্তু বিজেপি থেকে এখনও টিকিট পায়নি, সে বলছে নির্দলে দাঁড়াবে। ঠিক সেরকম নন্দীগ্রামের ক্ষেত্রে 2021 সালে কি হয়েছে? এই যে পবিত্র কর, কে এই পবিত্র কর? এই পবিত্র কর ছিল 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর রাইট হ্যান্ড, এবং পুরো ইলেকশনটাই তার হাত ধরে কোথায় কি হবে না হবে, এই 2 নম্বর ব্লকে নেতা ছিলেন বিজেপির পবিত্র কর। কারণ এই 2021 সালের ইলেকশনের আগে, শুভেন্দুর আগেই তিনি বিজেপিতে গেছিলেন এবং বিজেপিতে যোগ দিয়েছিলেন। এটা শুভেন্দুরই কথা মতন হয়েছিল, তুমি যাও আমি যাচ্ছি। তো এই 2 নম্বর ব্লকটা যার হাতে যাবে নন্দীগ্রাম, তার দিকে। আরও একটা কথা বলে রাখি, যা আমরা আজকে সারা নন্দীগ্রাম ঘুরে জানতে পারলাম, ওই সময় এই 2 নম্বর ব্লকে বিশেষ করে 20 থেকে 30টা বুথে ভোট হতে দেয়নি, একচাটিয়া ভোট হয়েছে, শুধু সেখানে বিজেপির সমর্থকরাই ভোট দিতে পেরেছে, বাকিরা ভোট দিতে পারেনি। কারণ এই পবিত্র করের কিন্তু একটা দাপট ছিল, কিন্তু ইনি হচ্ছে সাইলেন্ট ক্লিয়ার। ইনি কিন্তু শুভেন্দুর মতন হই 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 রই রই চিল্লায় না, উনি মাটিতে পড়ে থাকে, মানুষের ঘরে গিয়ে তার থেকে চা জল খাওয়া এবং পিঠে হাত বুলিয়ে ভালোবাসা দিয়ে তার কি সুবিধা আছে এই কথাগুলো শোনে এবং যতটা পারে মেটানোর চেষ্টা করে। সেই পবিত্র কর কিন্তু ভোট মেকারও ছিল, তার কথায় 2 নম্বর ব্লকে বহু মানুষ ঢেলে বিজেপিতে ভোট দিয়েছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু সব পবিত্র করের সাথে সাথে এবার ঘুরে গেছে। দ্বিতীয় কথা, 1 নম্বর ব্লকে পবিত্র কর একসময় পঞ্চায়েত প্রধান ছিল, এখন ওনার বউ যেরকম 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সদস্য রয়েছেন, তার একটা প্রভাব রয়েছে এবং মানুষের সাথে, একদম সাধারণ মাটির মানুষদের সাথে ওনার সম্পর্কটা নিবিড় সম্পর্ক, যেটা উনি চিল্লায় না, প্রকাশ করে না। আর এই 2 নম্বর ব্লক থেকে এবার বহু মানুষ কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কর্মী, বিজেপি কর্মী, তারা কিন্তু পবিত্র করের সাথে বেরিয়ে এসছে। এর কারণ কি? এর কারণ নন্দীগ্রামে শুভেন্দু যেরকম চাকরি ঘরে ঘরে দেব, রোজগার দেব, রাস্তাঘাট একেবারে ঢেলে সাজিয়ে দেব, যা প্রবলেম আছে সব করে দেবো, সব করে দিচ্ছি, আমার মোদি বাবা আছে, আমি সব করে দেবো। কিন্তু কি দেখেছে ওখানকার গ্রামের মানুষরা?
আবাস যোজনা বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ বন্ধ হয়েছে, এবং সে অনেক ভরা সভাতেই চিৎকার করে এই শুভেন্দু বলেছে, আমি বন্ধ করিয়ে দিয়েছি, আমি মোদিজিকে বলে বন্ধ করিয়ে দিয়েছি, কিচ্ছু দেওয়া হবে না এই রাজ্যে। কেন, কি কারণে? আবাস যোজনার টাকা কি শুভেন্দুর বাবার? সবার পাওয়ার অধিকার আছে। এই রাজ্য থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার, কেন হবে? এবার যদি বলেন ভুয়ো জব কার্ড, এখানে যদি 500 ভুয়ো জব কার্ড ধরা পড়ে, তো 5000 ধরা পড়েছে উত্তরপ্রদেশে, গুজরাটে। সেখানে কেন 100 দিনের কাজের প্রকল্প চালু থাকবে? এত তো স্বচ্ছ সরকার, এগুলো মানুষ দেখেছে। কিন্তু নন্দীগ্রামে যখন বন্ধ হয়েছে, মানুষ কিন্তু অন্য কিছু দেখেনি, তৃণমূলকে দায়ী করেনি, দায়ী করেছে শুভেন্দুকে, যে তুমি তো এখানকার বিধায়ক, আমরা তো তোমার কথায় নেচে পড়ে তৃণমূল ত্যাগ করেছি, কিন্তু তৃণমূল ত্যাগ করেও আমার ছেলেটা স্কুলে গিয়ে সাইকেলটা পেয়েছে, আমার ছেলেটা মিড ডে মিল খাচ্ছে, আমি ফ্রি রেশনটা ধরছি, এবং আমার বউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আমার বৃদ্ধ দাদুটা বার্ধক্য ভাতা পাচ্ছে। মানে যত রকম প্রকল্প রয়েছে, যে বিজেপি করে সেও পেয়েছে। লাস্ট যেটা গেল সেবা আশ্রম ক্যাম্প, অভিষেক ব্যানার্জি, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, সবাই চিকিৎসা পেয়েছে, এবং সবাই বিনা পয়সা ওষুধ পেয়েছে, এবং সবাই সুচিকিৎসা পেয়েছে। এবং শুভেন্দু অধিকারী একটা বাজে মন্তব্য করেছে ওই সেবা আশ্রম ক্যাম্প নিয়ে, বলছে ওখানে গেলে চিকিৎসা করলে মহিলাদের এমন ট্যাবলেট দেবে, সেটা বিষক্রিয়া হয়ে আর কোনোদিন তাদের বাচ্চা কাচ্চা ধারণ করার ক্ষমতা থাকবে না। ভাবতে পারেন কত বড় মহিলাদের অপমান করা কথাবার্তা। ঠিক তার চেলা, ঠিক বলে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, ঠিক তার চেলাটিও হয়েছে ঠিক বদমাস পোলায় পাল। তার মুখের ভাষা, বাচনভঙ্গি সব একই রকম। এই লোকটি আরেকটি লোক, এর ব্যাখ্যা কীরকম? সব সময় অলিতে গলিতে পড়ে থাকবে, মানুষের কান ভাঙিয়ে একটাই কথা বলবে, এই জেহাদিদের তাড়াতে হবে, এইটা নন্দীগ্রামটা পাকিস্তান হয়ে যাবে, আমাদের মুসলিমদের থেকে বাঁচতে হবে, না হলে এটা আমরা কোথায় যাব, আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, তাই আমরা সনাতনী, আমাদের বিজেপিটা করতে হবে, দাদার অনুগামী হয়ে থাকতে হবে, দাদাই আমাদের ভগবান, দাদাই আমাদের। এই কথাগুলো 5 বছর ধরে ধরে শুনে শুনে মানুষের এখন নন্দীগ্রামের মানুষ কান ব্যথা হয়ে গেছে। দেখছি এ তো ভোকাস মার্কা কথাবার্তা, সেই যা পাচ্ছি আমরা তৃণমূলের থেকে, অথচ এই দাদার থেকে একটা 6 ফুটের চওড়ার রাস্তা অবধি ঢালাই করাতে পারেনি 5 বছর ধরে। হ্যাঁ, কোনো ব্যক্তি হয়তো মারা গেছে, সেই দিন যদি উনি নন্দীগ্রামে এসছেন, হয়তো গিয়ে সেখানে 2000 টাকা হাতে দিয়ে, আহা হা রে আমার সনাতনী ভাই, দুঃখ করো না ভাই, আমি আছি তোমার দাদার মতন, তোমার কাকার মতন, তোমার বাবার মতন বলে পিঠে হাত বুলিয়ে চলে গেলেন। এটা কি সমস্যার সমাধান? এটা কি জীবন? এটা তো এক ধরনের ভিক্ষে নেওয়া। আবার এই ব্যক্তি ভাতাটাকে অপমান করছে, তৃণমূল সরকার ভাতার সরকার। আচ্ছা বলুন তো, এই নন্দীগ্রামে যারা বলছে না যে ক্ষমতায় আসলে 7ম পে কমিশন চালু হবে, ত্রিপুরা, আসামে কী করেছে? এবং চাকরির কথা বলে না, বেকারত্ব দূর করবে। 10,026 জনের চাকরি চলে গেছিল বাম আমলে, আজ থেকে 8-9 বছর আগে যখন ত্রিপুরায় বাম সরকার ছিল। ঠিক এই চাকরির প্রলোভন দিয়ে বেকারত্ব দূর করবে বলে ত্রিপুরায় এরা ক্ষমতায় এসেছিল। আজও সেই শিক্ষকদের চাকরি হয়নি, ওই 10,026 জনের মধ্যে 26 জনেরও চাকরি হয়নি। শুভেন্দু তো এত সৎ ছেলে, এত সনাতনী ভক্ত, ওকে বলুন, বুকে হাত দিয়ে বলুক যে ত্রিপুরাতে সেই লোকগুলোর চাকরি হয়েছে। তাহলে বাংলায় কোথার থেকে চাকরিটা দেবে? ওনার যে বাবা, মোদি বাবা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে, 2 লাখ লোককে চাকরি দিতে পেরেছে। এখানে বলছে সরকারি যত ভ্যাকেন্সি আছে সব পূর্ণ করে দেবো, আমরা আসলে চাকরি দিয়ে দেবো। কেন্দ্র সরকারে তো হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে, কেন চাকরি দিচ্ছে না? এগুলো মানুষ একটা জিনিস জানবেন, মেদিনীপুর, এই নন্দীগ্রাম কিন্তু মেদিনীপুরের মধ্যে, ওখানে শিক্ষিত মানুষের বহু বসবাস আছে, তারা হতে পারে চাষি, হতে পারে গরিব মানুষ, তাদের বিদ্যার জল পেটে আছে, তারা বোঝে, তাদেরকে আর বোকা বানিয়ে রাখা যাবে না। তাই সর্বকিছুতে যদি আমরা তৃণমূলের কাছ থেকেই নিতে হয়, আর এনাকে সনাতনী সনাতনী করে এই একটাই বাহানা দেখিয়ে, এছাড়া ওনার কাছে আর কিচ্ছু নেই, একটাই কথা, জেহাদি। এই জেহাদি তাড়াতে হবে, এই মমতা বেগমকে তাড়াতে হবে, আর কিছু না। না রাস্তার উন্নয়ন, ঘাটের উন্নয়ন, না কর্মসংস্থান, না কারোর সংসার কি করে চলবে, না কোনো একটা বেকার ছেলের চাকরি কি করে হবে, কোথায় দেওয়া যায়, এবং কোনো রকম উন্নয়নের গল্প নেই। যখন উনি ভাতার বিরোধিতা করছে, তখন আবার গিয়ে বলছে, এখন নন্দীগ্রামে বলে বেড়াচ্ছে এই পোলয় পাল
আর উনি আর ওনার মতন কিছু চামচারা। দাদার সরকার আসলেই 3,000 টাকা দেবে। কি কোথার থেকে দেবে? কাথির বাড়িটা বিক্রি করে, না যত 2 নম্বরই টাকা রোজগার করেছে তার থেকে? তাহলে তো এই 5 বছরও দিতে পারতো, অনেক কিছু করতে পারতো নিজের কোষাগার থেকে। এত পেট্রোল পাম্প করেছেন, এত সম্পত্তি বাড়িয়েছেন, কিছু দান করতেন মানুষকে, তাও তো করেননি। এবার যদি বলেন দিল্লির থেকে করবে, আমাদের বিজেপি গভর্নমেন্ট আসলে করবে, তাহলে তো রেখা গুপ্তাও দিল্লিতে করতো। 1-1.5 বছর হয়ে গেল সরকার গঠন, 2,500 করে মহিলাদের দেবে, একটা পয়সাও এখনো দেয়নি। এটা মানুষ বুঝতে শিখেছে। দ্বিতীয়ত কথা, 1 নম্বর ব্লকে প্রলয় পাল, কিন্তু 1 নম্বর ব্লকের যেই প্রলয় পাল রয়েছে তার ওই 1 নম্বর ব্লক কিন্তু নরবরে, সেখানে তৃণমূল লিড পায়, কিন্তু লিড পায় না 2 নম্বর ব্লকে, যেখানে এই পবিত্র এই পবিত্র করকে কেন তিনি এই মুহূর্তে বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে এসেছে, এইখানেই হচ্ছে প্লাস মাইনাস পয়েন্টের খেলা। কারণ হচ্ছে গিয়ে পবিত্র কর এই দাদার অনুগামী হয়ে উনি এই রাজনীতিটা করে, যেহেতু উনি মাটির মানুষ এবং ঘরে ঘরে ওনার জনসংযোগ রয়েছে, তাই সেই সব মানুষগুলোকে অনেক 5 বছর ধরে আশ্বাস দিয়ে এসছে। কাউকে বলেছিল ভোটের আগে ঠিক হয়ে যাবে, এই একটু অপেক্ষা করে, এই সামনে মাসে হবে, এই তোমার রাস্তাটা তো, তোমার একটা তিরপল লাগবে তো, এরকম তোমার ছেলেটার হসপিটালের ওষুধ লাগবে, অমুক রোগের চিকিৎসা করাতে হবে, সব করে দেবো করতে করতে পবিত্র পালের তো পকেট ফাঁকা হয়েই গেছে, নিজের থেকে যতটা পেরেছে করেছে। আর যেটুকু পঞ্চায়েতের উন্নয়ন করেছে সেটাও এই তৃণমূল গভর্নমেন্ট দিয়েছে, তবেই করেছে। কিন্তু দাদার এমএলএ ফান্ড থেকে ঘন্টা, এবং দাদা কোনো রকম সহযোগিতা নেয়। তা দেখেছে পবিত্র পাল, দেখেছে কার জন্য আমি রাজনীতিটা করি, কার কথায় করছি, আমার তো ভবিষ্যৎ মাটি। কারণ এরপরে নন্দীগ্রামে থেকে আমি মুখ দেখাতে পারবো না, কেননা মানুষ আমাকে দেখলে এরপরে থুতু ফেলবে যে এত মানুষকে আমি আশা প্রত্যাশা দিয়ে তাদের সব আশা ভঙ্গ করেছি 5 বছর ধরে। তাই যদি সঠিক উন্নয়নটা দিতে হয়, মানুষকে বুঝাবো যে তাহলে তৃণমূল থেকেই দেওয়া যাবে, কারণ তৃণমূলের এতগুলো প্রকল্প আছে, এগুলো তো তোমরা পাবে। আর রাস্তাঘাট, কর্মসংস্থানও আগামী দিনে হবে, আপ্রাণ চেষ্টা করব। এবং এই শুভেন্দু অধিকারী থেকে নন্দীগ্রামে এমনই একটা হয়েছে, শুধু জাত পাতের লড়াই করে, শুধু কেস খামারি, প্রত্যেকটা ঘরে কারো না কারো নামে, উভয় দলের থেকে, আমি এখানে একটা দলের কথা বলবো না, উভয় দলের থেকে কারো না কারো নামে কেস আছে। মাসে একবার করে হাজিরা দিতে হয়, কারো 3 মাস পর, কারো 4 মাস, মানে গড়ে প্রতিদিনই বলতে গেলে কেউ না কেউ কোর্টে হাজিরা দিতে হয়। এটা যে কত বড় জ্বালাদায়ক সেটা একমাত্র নন্দীগ্রামের মানুষই বুঝতে পারে। এবং এই জ্বালার থেকে নিস্তার পাওয়ার জন্য এবার কিন্তু সাইলেন্ট ভোট প্রচুর হবে, এবং সেটা শুভেন্দু অধিকারীর বিপক্ষেই যাবে। এবং শুভেন্দু অধিকারীর বিপক্ষে, শুভেন্দু অধিকারী যে এত লাফাচ্ছে, এই টোটাল নন্দীগ্রামে লোকসভা ভোটে, বিধানসভায় তো 1900 ভোট, অনেক জালিয়াতি ভোট আছে, লোডশেডিং করা আছে, অনেক বুথে ভোট হতে দেয়নি। এবং মমতা ব্যানার্জির কাছে বহু তৃণমূলই সাজিয়ে রেখে দিয়েছিল ভক্ত করে, তাদেরকে অ্যাকচুয়ালি শুভেন্দুর কেনা ছিল, যে তোমরা তৃণমূল হয়েই থাকো ওখানে, এবং তোমরা লুকোচুরি খেলা খেলে পিছন থেকে চুরি মেনে আমাকেই বেনিফিটটা দেবে। তারাও এ কাজটিও করেছিলেন 2021 সালে, যেটা মমতা ব্যানার্জি বা ওখানকার তৃণমূলের নেতারা বুঝতে পারেনি, সেটাও হয়েছে। কিন্তু এই ভোটে কিন্তু আর সেইটা সম্ভব না। তাহলে ওই 2000 মার্জিন তো চলেই গেল। এবার লোকসভা ইলেকশনেও যে মার্জিনটা রয়েছে 2-4 হাজার, তো 2-4 হাজারের হেরফের, সেটা যদি একটা ব্লক ধরে ঘুরে যায় মানুষ, তাহলে কি হতে পারে একবার ভাবুন। এবং এই পবিত্র কর আশাতে প্রতিনিয়ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ভুরি ভুরি তৃণমূলের যোগদান দিচ্ছে। এর কারণেই বলছি, কার কি হলো সেটা বড় কথা নয়, কিন্তু খোকাবাবুর ভবিষ্যৎ রাজনীতিতে অন্ধকার। হ্যাঁ, তবে একটা কথা বলি, খোকাবাবু তো নাটক ফাটক অনেক জানে, আর বিজেপি একটা জিনিস ভালো পারে, যেরকম রাহুল সিনহা 7বার 8বার হেরে গিয়ে এখন ওনাকে রাজ্যসভার সদস্য বানিয়ে দিয়েছেন। বাস রাজ্যসভায় যাবেন আর চুপচাপ থাকবেন। শুভেন্দু অধিকারীর জন্য আগামী দিনে বিজেপি তাকে কোনো রাজ্যসভার হোক বা কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দেবে। তাই বাংলার মানুষ নিস্তার পাবেন এই শুভেন্দু অধিকারীর থেকে, এবং 2 জায়গাতেই শুভেন্দু অধিকারী হারছে। এটা কিন্তু পরিসংখ্যান কেন, এটা কিন্তু পুরো জনমত সমীক্ষা এবং পরিস্থিতি অনুযায়ী যা আমাদের কাছে হিসাব আসছে, তাতে শুভেন্দু অধিকারী এবার রাজনীতির অস্তিত্ব নিভে যাচ্ছে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। যাক, অনেক কথাই বললাম, আরও বহু কিছু বললে পরে ভিডিওটা অনেক বড় হয়। একটা মানুষের ধৈর্যও থাকা দরকার এত বড় ভিডিও দেখার। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 তারিখ
মিলিয়ে নেবেন আমার কথা। এর আগেও যেসব কথাগুলো বলেছিলাম, কে আসছে, কে যাচ্ছে, কে কোথায় প্রার্থী হতে পারে, কে হবে না, রেখাপাত্রর ক্ষেত্রেও বলেছিলাম যে রেখাপাত্র কিন্তু এবার সন্দেশখালীর থেকে টিকিট পাবে না, কেননা রেখাপাত্রকে আর সন্দেশখালী চাইছে না, হিঙ্গলগঞ্জে পাঠাবে, তাই হয়েছে। কিন্তু যাই হোক, সঙ্গে থাকবেন, আশা করি সাথে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, নমস্কার, ধন্যবাদ।